গেছে আমি খালেদ মহিউদ্দিন সেনা প্রধান কর্মকর্তাদের সাথে দেশের রাজনীতি নির্বাচন এবং কূটনীতি নিয়ে কথা বলেছেন। এই কথার একদিন পরেই শোনা গেল যে আর নিজের পদে থাকতে চাচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি হচ্ছে সেনাবাহিনীতে, কি হচ্ছে দেশের রাজনীতিতে, কি হচ্ছে দেশের ভবিষ্যৎ, কোথায় যাচ্ছে কি, সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও মিয়ানমারে বাংলাদেশের সাবেক সামরিক অ্যাটাশে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক। নির্দিষ্ট কতগুলি পয়েন্ট বলে দেয় যে এগুলো জনগণের জানা উচিত, তখন সেটা দিতে পারে। আর যেটা আপনি বললেন যে এই জিনিসগুলো এভাবে আসলো কিভাবে, এটা বিভিন্ন সোর্স থেকে আসলো কিভাবে, হ্যাঁ এটা আসতে পারে। তার কারণ আমিও আগে যখন দৈনিকে ছিলাম আমিও দেখেছি যে এ ধরনের অনেক জিনিস এরকম ভাবে বের হয় আসে। কেননা সোর্স গুলো তৈরি করে, আপনি একজন সাংবাদিক, আমিও একজন সাংবাদিক, সোর্স তৈরি করে একটা সাংবাদিকের ক্রেডিট, এবং সোর্স গুলো সবসময় থাকে, বিভিন্ন সোর্স থেকে এগুলো নিতে হয়, এটা সাংবাদিকের কাজ। এবং যখন এই আগে আমরা দেখতাম যে অনেক ঘটনা ঘটেছে, আইএসপিআর কোনো কথা বলছে না, আইএসপিআর কে যখন জিজ্ঞেস করতাম আমরা যে ঘটনাটা কি হয়েছে, আইএসপিআর বলতে এখন আমরা কোনো নির্দেশনা পাইনি, আমরা অফিসিয়ালি কিছু বলতে পারবো না। তো সেজন্য তো আমরা সাংবাদিকরা বসে থাকতে পারতাম না, আমাদের তথ্য দরকার, আমাদেরকে ঘটনাগুলো জানানো দরকার জনগণকে। তো তখন আমরা বিভিন্ন সোর্স দিয়ে, আমাদের অবশ্যই অফিসারদের সাথে সোর্স থাকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থায় সোর্স থাকে, এমনকি আইএসপিআর এর মধ্যেও সোর্স থাকে, সেখান থেকে আমরা সেই জিনিসগুলোকে। আপনি কি খেয়াল করেছেন যে এই মেসেজগুলি প্রতিটি আলাদা আলাদা গণমাধ্যমে ছাপা হওয়া মেসেজগুলি প্রায় একই রকম? মনে হচ্ছে এটা কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে এটি এসছে। আমার প্রশ্নটা সরল, যে জেনারেল জামান, আমি বলছি, জি জি বলেন। আমি সেটা বলছি, এটা একরকম হওয়ার একটা কারণ হতে পারে। তার কারণ আমাকে কয়েকজন সাংবাদিক এরকম বিভিন্ন জায়গা থেকে ফোন করেছিলেন যে এরকম জিনিস এসছে, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছে যে জিনিসগুলো ঠিক কিনা। আমি দেখলাম যে সবগুলো একই রকমের হওয়ার একটা কারণ হতে পারে কোনো একজন বা দুজনের কাছে বা একজন এই জিনিসটা পেয়েছে, পাওয়ার পরে তারা এটাকে তৈরি করেছে। তৈরি করার পরে আমরা যে বিটগুলা করি, প্রতিরক্ষা বিটও তো কিছু সাংবাদিক গ্রুপ করে, আমরা তো এগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। যেমন দেখা গেছে আমি অনেকগুলো ঘটনা কভার করতে গিয়ে দেখেছি যে আমি হয়তো পেয়েছি, অন্যরা পায়নি। তখন আমি ওই সাংবাদিকদের যারা অন্য পত্রিকায় ছিল তারা রিকোয়েস্ট করতো আমাদেরকে একটু দেন, তা আমি যেটা লিখেছি সেটাই হয়তো তাদেরকে পাঠিয়ে দিয়েছি তাড়াহুড়া করে, যে ঠিক আছে আপনারা এটা দেখে এখান থেকে আপনারা বানান। এটার একটা সম্ভাবনা আছে। আরেকটা জিনিস যেটা আসলে আপনার কথাতে যেটা আমি বুঝতে পারি যে আপনি আসলে জানতে চাচ্ছেন যে এটা ইন্টেনশনালি এরকম ভাবে করা হয়েছে কিনা। এখন যদি ইন্টেনশনালি করা হয়ে থাকে, সেটা তো আমরা কোনো প্রমাণ হাজির করতে পারবো না। আমরা যেটা করতে পারবো যে আমরা সাংবাদিক হিসেবে বিভিন্ন পত্রিকার কাজ ছিল, সংবাদপত্রে যারা এই বিটটা দেখে, যে রিপোর্টটাকে জনগণের সামনে নিয়ে আসা, এবং তারা সেটা নিয়ে আসছেন। এখন আপনি যদি এটাকে আমি বলি যে অন্যান্য মন্ত্রণালয়ের যে রিপোর্টগুলো হয়, সেই রিপোর্টগুলোও তো অনেকটা একই রকম হয়, আপনি একইভাবে যায়, একইভাবে একই বিটের সাংবাদিকরা যারা অর্থনৈতিক বিট করে, তারা একজন একটা পেলে আরেকজন, কেউ আবার কাউকে দেয়ও না, এক্সক্লুসিভ কিছু হলে কেউ আবার কাউকে দেয়ও না। হ্যাঁ, মানে এরকম ঘটনা যদি সেনা প্রধানের অফিসিয়াল অ্যাড্রেস আমি অন্তত লিক করতে পারতাম, আমার সোর্সের সাথে কথা বলে, আমি এটা কাউকে শেয়ার করতাম না, দ্যাটস ফর শিওর। যদি এটা পারতাম, সেটা এক একজনের মানে এই থাকে একই রকম। যেমন আমি যে 2-3 জন আমাকে যখন পাঠিয়েছে, আমিও দেখেছি প্রায় একই রকম। একজন আমাকে পাঠিয়েছে একটা জিনিস যে ইংরেজিতে কিছু লেখা, সেটা ইংরেজি পত্রিকারই একজন পাঠিয়েছিলেন যে এটা ঠিক আছে কিনা। তা আমি ওটার সাথে আবার যে বাংলায় আমাকে যে পাঠিয়েছে, আমি দেখছি যে তার সাথে আবার কিছুটা একটু এদিক ওদিক আছে। এখন এরকম জিনিস অনেক সময় হয়তো তার সেনাবাহিনী তার স্বার্থের জন্য বিভিন্ন সময় করতে পারে এবং করে থাকে। আমি আমার যখন দৈনিকে এরকম কাজ করার সময়, এমনকি 111-এর সময় আমি দেখেছি যে একদম একই রকম ভাবে জিনিসগুলো প্রথম আলোতেও যা ছাপা হয়েছে, আমি যেখানে ছিলাম দৈনিক যায় দিনে, সেখানেও একই রকম ভাবে ছাপা হচ্ছে, একই ভাবে আসছে, এগুলো আসে। এখন এগুলোকে আমরা উড়িয়ে দিতে পারবো না। আমরা যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে আসলে যে ঘটনাটা বা এই যে একটা বড় জিনিস বেরোলো, যে সেনাপ্রধান কি বলছেন, সেটা নিয়ে আমি নির্বাচনটা নিয়ে একদম ওই কনটেক্সট নিয়ে আমি একটু আসছি। আপনি যদি আমাকে এইটা বলেন যে সেনাপ্রধানের মানে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান থাকা অবস্থায় এটি কিন্তু প্রথম ঘটনা না। এরকম আমরা দেখেছি যে জুলাই আগস্টের সেই উত্তাল সময়ে যখন সরকার আর পারছিল না পুলিশ দিয়ে এই দমন পীড়ন জাগানোর, তখন আর্মিকে টাকা হয়েছিল, কিন্তু আর্মি কিন্তু তার দরবারে স্পষ্ট বলেছিল যে তারা কোনো লেথাল উইপন অ্যাটলিস্ট এদের ইয়াতে ইউজ করবে না, এবং দরবারের ওই বক্তব্যটা বাইরে এসেছিল। এইটাও আমার কাছে মনে হয়েছিল যে এখন এগুলো এখন বাইরে আসার একটা বড় কারণ হচ্ছে, যখন মানে আপনিও দৈনিক পত্রিকায় বাংলাদেশে ছিলেন বা আমি তো আরো আগে ছিলাম,
তখন কিন্তু এভাবে মোবাইল ফোন দিয়ে কোনো কিছু রেকর্ড করা বা কোনো কিছু এখান থেকে বের করা সম্ভব ছিল না। আমি একটা ঘটনার কথা বলি, এই যে বিডিআর ইনসিডেন্টের পর যখন শেখ হাসিনা দরবার নিচ্ছিলেন, সেই দরবার আমি আমার অফিসে বসে 6-7 জন অফিসার, রিটায়ার্ড অফিসার আমরা এবং ওর মধ্যে 2-1 সাংবাদিকও ছিলেন, আমরা কিন্তু একদম টোটালি সবকিছু শুনতে পাচ্ছিলাম। তার কারণ ওখান থেকে কোনো একজন অফিসার সেটা মানে তার টেলিকাস্ট করছিলেন। এখন প্রযুক্তি আসার জন্য হয় কি, এখন কোন অফিসার বা কোন একজন কেউ যে এরকম করছেন আপনি ধরতে পারবেন না, এটা আপনি কোনোভাবেই লুকাতে পারবেন না। আধুনিক প্রযুক্তির যুগে এমনকি আমেরিকাতেও এমনিতে সিস্টেমটা কি, আমি রুশ ভাই আপনার কাছে আসছি, রেগুলার দরবারে কি মোবাইল ফোন নিয়ে ঢোকা যায়? অফিসাররা ঢুকতে পারেন? হ্যাঁ ঢুকতে পারে, কেন ঢুকবে না? আচ্ছা ঢুকলো, তারপরে আপনি যদি নাও ঢোকে, আপনি অফিসাররা এসে এখন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে কি, ধরেন একজন ক্যাপ্টেন পাঠিয়ে দিল, একজন মেজর পাঠিয়ে দিল, বা কেউ একজন পাঠিয়ে দিল, বা 2 জন পাঠালো, 3 জন পাঠালো, আপনি কি করবেন? আপনি এত আপনি খুঁজতে যাবেন। আর কথাটা হচ্ছে যে এখানে যদি ডেট্রিমেন্টাল কিছু থাকতো যে না এগুলো বলে নাই, তাহলে কিন্তু আইএসপিআর এটা রিজয়েন্ডার দিত। এখন যেটা মানে বলা হচ্ছে, আমার মনে হয় এই প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছিল দর্শকদের কাছে। আমি এই প্রশ্ন অনেকবার দেখেছি যে এটা বাইরে হলো কেমনে, ইন্টেনশনালি জেনারেল ওয়াকারুজ্জামান এটা দিতে চাইলেন কিনা, আনস্টেবল করতে চাইলেন কিনা। জি জেনারেল রুশদ, আপনি আরেকটা জিনিস আমি বলি এখানে, ওইটা কিন্তু লেজিটিমেট প্রশ্ন যে হ্যাঁ এটা কি গোয়েন্দা সংস্থা প্রকাশ করলো কিনা তাদের কথাগুলো জানানোর জন্য। পরিস্থিতিটা আমি যদি তাও ধরে নেই যে প্রকাশ করেছে, পরিস্থিতিটা দেশে এমন পর্যায়ে গিয়েছিল, গুজব হুজুব বিভিন্ন বিষয়, যে এই জিনিসগুলাকে একটা টু দি পয়েন্ট একটা জানানো উচিত ছিল হয়তো আর্মির। না জানালে হয়তো এটা আরো বেশি ক্ষতি করতো। এটাও আমাদেরকে দেখতে হবে। মানে এটা তাদের অবস্থা আর্মির জানানো উচিত ছিল, আর্মির জানানো উচিত ছিল কি ব্যাকডোর দিয়েই, নাকি এটা ফ্রন্ট ডোর দিয়েও জানানো যায়? একটা ফ্রন্ট ডোর যেহেতু আছে আইএসপিআর, এটা শুনে আইএসপিআর দিয়ে হয়তো তারা অনেক কিছু আছে যে অনেক কিছু সবসময় অন্যভাবে জানানো যায় না। এটা শুধু বাংলাদেশ আর্মির ক্ষেত্রে প্রযোজ্য না, এটা ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রেও প্রযোজ্য, এটা পাকিস্তান আর্মির ক্ষেত্রেও প্রযোজ্য। তারা হয়তো একটু বেশি আর্টিকুলেট, তারা হয়তো একটু অন্যভাবে করে, আমরা হয়তো একটু আরেকভাবে করেছি। আর আমাদের দেশের পরিস্থিতি আমাদের অনেকগুলি বিষয় গেছে যে আমরা গুজব, আমরা এই পরিস্থিতি এবং গুজব নিয়ে আপনার মন্তব্য শুনতে আসবো, কারণ অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি স্পেসিফিক যে প্রশ্নটি আসলে জেনারেল শহীদুল হককে করতে চাই, সেই প্রশ্নের ব্যাপারে আসলে আপনার মন্তব্য শুনতে চাই। সেটি হচ্ছে যে জেনারেল শহীদুল হক, আমি প্রশ্নটি আবার করি, আমি দুঃখিত যে আপনাকে প্রশ্নটি আবার করতে হচ্ছে, কারণ আমি একটু আগে করেছিলাম। সেটি হচ্ছে যে জনাব খলিলুর রহমানকে যে নিয়োগ দেওয়া হলো সেনাবাহিনী থেকে, আমরা এরকম একটা কথা শুনতে পাচ্ছি। আমরা তো সত্যি জানি না, কারণ জেনারেল ওয়াকারুজ্জামান এটি সরাসরি আমাদের সামনে বলেন নাই, কিন্তু কথাটি হচ্ছে এরকম। এবং যেটি জনাব রুশদ বললেন যে এটি আসলে আইএসপিআর দিয়ে এই কথাগুলি যে বলা হয় নাই, সেইটাও আসলে বলা হয় নাই। শুধু আমরা ধরে নিতে পারি কথাটা সত্য যে জনাব খলিলুর রহমানকে নিয়োগ করার সময় আর্মিকে কনসাল্ট করা হয় নাই, আর্মিকে জানানো হয় নাই। এবং এই যে না জানানো এবং বলা হয়েছে যে খলিলুর রহমান সাহেবকে রিপোর্ট করতে 3 বাহিনী প্রধানকে, যেটা আর্মি বা মিলিটারি কেউ ভালোভাবে নেয় নাই। এবং সেইটার ব্যাপারে আপনার মতামত আমরা একটু জানতে চাইছিলাম যে এইটাকে আপনি আসলে কিভাবে দেখছেন, সেনাবাহিনী এটাকে কিভাবে দেখে বা দেখা উচিত। মেজর জেনারেল শহীদুল হক। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। প্রথমে আমি, আপনি যদি পারমিট করেন আমাকে, আমি শুধু আইএসপিআর এবং দরবার নিয়ে দুটো কথা প্লিজ অবশ্যই। প্রথম হলো, আইএসপিআর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে না। আইএসপিআর হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স, এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সে আগে যখন নাকি ছিল তখন ওটা ছিল প্রাইম মিনিস্টারের আন্ডারে, বিকজ প্রাইম মিনিস্টার হামসেলফ ওয়াজ ডিফেন্স মিনিস্টার। এখন বর্তমানে হলেন আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হলেন ডিফেন্স মিনিস্টার। এই আইএসপিআর হলো ওনার আন্ডারে। তো এই যে এখানে ইনফরমেশন দেওয়া যায় কিছু দিলে, কিন্তু ইট হ্যাজ টু বি ভেটেড ইন দ্যাট হেডকোয়ার্টার আইএসপিআর। ওনার একটা চেইন আছে, আর্মি দিলেই কিন্তু ওটা আইএসপিআর দিবে না। এটা হলো নাম্বার 1। জেনারেল শহীদুল হক, একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? আপনি কি মনে করেন অবস্থা এমন একটা জায়গায় গিয়েছে যে যদি এই ইনফরমেশনটা বাইর করতে হয়, তাইলে যেহেতু আইএসপিআর এর একটা বাধ্যবাধকতা আছে হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের হয়ে যাওয়ার, সেই জন্য আর্মি ইন্টেনশনালি এটা এড়াতে চেয়েছে, অবস্থা কি এখন এই জায়গায়? না, আমি বলি আপনাকে এই যে দরবারের ব্যাপারটা, দরবার ইজ এ রুটিন ব্যাপার ইন বাংলাদেশ আর্মিতে, রুটিন। আমি এবং আমরা প্রত্যেক মাসে একবার কম্পালসারি দরবার, চিফ অফ আর্মি স্টাফ ক্যান অ্যাড্রেস হিজ অফিসার্স এনি টাইম হি উইশেস। হ্যাঁ, এখন আপনি বর্তমান
যে সিচুয়েশনটা এই সেন্সিটিভ টাইমে এখানে আছে, আপনি যদি বলতে পারেন হ্যাঁ এখানে আর্মি চিফের একটা বা যে কতগুলি কথা আছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা নাকি যেটা বলেছেন, যেটা which may not be have interest to the others, but of course এটা হলো আর্মির ইন্টারনালে কিন্তু ইন্টারেস্ট আছে। আমি আপনাকে মহিউদ্দিন ভাই একটা উদাহরণ দিয়ে বলি, আমি 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 কোন এই দরবার সম্বন্ধে আমার কাছে অ্যাজ রুটিন অ্যাজ এনিথিং এলস লাগে, বাট আমি এই দরবার সম্বন্ধে আপনার একটা কথা বলি। যেমন ওয়াকারের কম্পালশনটা কোথায়, যেমন ওয়াকার যেটা নাকি চাচ্ছেন, আমরা 1975-76 যেতে চাচ্ছে না। আপনারা হয়তো মানে আমি আমার জেনারেশন যিনারা, আমার জেনারেশনে আমরা শুধু একটি রেস পেয়েছি, বাট আমার যে প্রিডিসেসর সিনিয়র আমার সিও বা আমার ব্রিগেড কমান্ডার জিওসি, ওনারা ইনসাইড ছিলেন। আবার ওখানে কিন্তু সকালে একজন রাজা, বিকালে একজন রাজা ছিলেন। ফ্রম 3rd নভেম্বর থেকে নিয়ে টিল জিয়াউর রহমান ওভার, এর মধ্যে কিন্তু এভরিবডি ইজ রাজা। যেটা নাকি বারবার কিন্তু এবারে যদিও এবারও কিন্তু উনি একই কথা বারবার বলছেন, চেন অফ কমান্ড যাতে না ভাঙে। আমি যেদিন 18 জুলাই গত বছর যখন নাকি বাংলাদেশ সেনাবাহিনী নামানো হলো, আমার কিন্তু একটাই দোয়া করছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা বাংলাদেশ সেনাবাহিনীর চেন অফ কমান্ডটা না ভাঙুক। বিকজ এই যে আগে 75-76 যে ইয়েটা হয়েছিল, তখন যে কি অবস্থা ছিল, ভয়াবহ অবস্থা ছিল, কত ক্যাজুয়ালিটি হয়েছে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। দু একটা হয়তো রুশ জানে, রুশ স্টাডিড দিস ওয়ার্ড, বাট আমাদের সবাই কিন্তু আমরা এটা জানি না। ভয়াবহ অবস্থা ছিল ওই সময়। এই জন্য জন ওয়াকার কিন্তু আমি বারবার ওনার যতগুলি শুনেছি বা ওনাকে ইনফর্মাল বা ফর্মাল দেখেছি, উনি কিন্তু ওই চেন অফ কমান্ডের উপরে বারবার জোর দিচ্ছেন, এখন আসা যাক এই ইয়েটা বাইরে কিভাবে আসলো। আপনার এর আগের দিন আপনাকে আমি জাস্ট আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এর আগের দিন কিন্তু চিফ অ্যাডভাইজারের মানে চেয়ারে কিন্তু একটা ভেরি হাই পাওয়ার একটা ইয়ে হয়েছে, মিটিং হয়েছিল অন ল অ্যান্ড অর্ডার, 3 বাহিনী প্রধান। জি জি, আই এম শিওর, আমি যে ইয়েটাগুলি জানি যেভাবে, হ্যাঁ, জেনারেল ওয়াকার কিন্তু চেন অফ কমান্ড ভাঙার ওই লোক না। উনি কিন্তু কোনোদিন উনি নিজে যেরকম চাপ বলেন ওনার নিজের লোককে, উনিও কিন্তু চেন অফ কমান্ড মানেন। উনি নিশ্চয়ই এর আগের দিন চিফ অ্যাডভাইজারকে বলেছেন, এই যে কথাগুলো উনি ওনার আন্ডার কমান্ডকে বলেছেন, নিশ্চয়ই উনি অ্যাপ্রাইজ করেছেন ওখানে। আজকে ইন্টারেস্টিংলি আপনি আজকে যদি দেখেন মানব জমিনে কিন্তু একটা আর্টিকেল আসছে সিমিলার লাইনে কিন্তু, তো এখানে যেটা দাঁড়াচ্ছে যে ওখানে যে আসার পরে আই এম শিওর উনি বলেছেন, বিকজ আপনি দেখেন আজকে সকালে কু হচ্ছে, বিকালে কু হচ্ছে, এই যে একটু আগে রুলস বললো ট্যাঙ্ক বেরোচ্ছে, এই যে অস্থিরতা যে করছে, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট 75-76 এর সময় যেখানে কি চেন অফ কমান্ড ভাঙার একটা ইয়ে। এখনো কিন্তু আমি বলি যারা লট অফ ফ্যাক্টরস আছে যারা নাকি চেন অফ কমান্ড ভাঙার জন্য, চেন অফ কমান্ড যদি ভাঙে, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি দেয়ার ইজ নোবডি ইন বাংলাদেশ আদার দেন বাংলাদেশ আর্মি টু হোল্ড ইট ব্যাক। মানে এটাকে বাংলাদেশের এই ইয়াটাকে ধরার আর কেউ নাই, পুলিশ নাই, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নাই, নোবডি ইজ ইন দ্য ফিল্ড। ওকে, এই সময় যদি বাংলাদেশ এই যিনারা নাকি এই ধরনের একটু অ্যানার্কিজম করছেন, এখানে কু হচ্ছে ওখানে করছে, আই থিঙ্ক দে শুড বি চিন্তা করা উচিত হোয়াট দে আর ডুইং। ওনারা কিন্তু যদি চেন অফ কমান্ড ভাঙে তাহলে কিন্তু আমি আমার প্রশ্ন একটু যদি আপনি একটু দেখতেন যে জেনারেল শহীদুল হক, যে জনাব খলিলুর রহমানের নিয়োগ অ্যাজ ডিফেন্স অ্যাডভাইজার, জি আপনার মতামত। জি, এখন আপনাদের আপনার প্রশ্ন আমি আগে দুটো একটু ক্ল্যারিফাই করলাম আর কি। রাইট, অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। রাইট, আমি কিন্তু পিওরলি আমার অবজারভেশন থেকে, আমি উনি একজন বড় মাপের ভদ্রলোক, ওনার মানে আমাকে ইয়ে করা বা অ্যাসেস করাটা ঠিক হবে না, বাট আমি পিওরলি দ্য সাবজেক্ট উইচ আই স্টাডি, আই ওয়াজ অলওয়েজ ইনভলভ। আমি যখন সেনাবাহিনীতে ছিলাম তখনও আমি আই ওয়াজ ইনভলভ ইন দ্যাট সাবজেক্ট, সেটা হলো মিয়ানমার অ্যান্ড রোহিঙ্গা। এবং রোহিঙ্গার ব্যাপারে আমি আপনাকে বলি, যখন নাকি উনি অ্যাপয়েন্টেড হলেন, আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড যে যাক একটা হতে যাচ্ছে কিছু, বাট পরবর্তীতে কিছু স্টেটমেন্ট কিছু দেখার পরে আই ওয়াজ কোয়াইট পাজলড আর কি, বিকজ উনি অনেকগুলি কথা বলেছেন যেটা নাকি গ্রাউন্ড রিয়ালিটির সাথে ইয়ে নাই। যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিন্তু আপনি শুধু রোহিঙ্গা ওয়ার্ডটার ব্যাপারে উপরে যাবেন না, ইউ হ্যাভ টু সি দ্য ডাইনামিক্স অফ দিস হোল ওই রিজনের। বাট ওনার থেকে যেগুলি আমরা পাচ্ছিলাম, মানে ওই একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগছিল ওনার, প্লাস উনি যেই কথাগুলি বলছিলেন দ্যাট ওয়াজ অলসো মনে হচ্ছে নাকি উনি গ্রাউন্ড সাথে ওনার ইয়েটা যেটা নাকি উনি বা
প্রচার করতে চাচ্ছেন ওটার সাথে কোনো মিল আছে। দ্যাট ওয়াজ ভেরি একটা ডিসজয়েন্টেড, এবং উনি যে কাউকে কনসাল্ট করছেন না, এটাই আমার কাছে সবচেয়ে অবাক লাগলো। বিকজ ওখানে কিন্তু অনেক অনেক লোক আছে। আমি বলি বাংলাদেশ সেনাবাহিনীতে, ইভেন আমাদের পুলিশে, এসবিতে, এবং আমি ইভেন আমাদের ফরেন মিনিস্ট্রিতে কিছু কিছু অফিসেস আছে, দে আর ওয়েল কনভার্সেন্ট, এবং ওনারা কিন্তু থরলি জানেন কি হচ্ছে না। আমার কাছে মিস্টার খলিল সাহেবের ওই কথাগুলি মনে হচ্ছে ডিসজয়েন্টেড। উনি বা কেন জানি না উনি কাউকে জিজ্ঞাসা করতে পারেন বা উনি ব্রিফ দিতে পারেন, হি ক্যান ডু ইট। এখন আসা যাক পরবর্তীতে উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে। এখন আমি ওনার যখন বায়োগ্রাফি দেখলাম, হ্যাঁ, আমি এমন কিছু দেখলাম না কি উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মানে যেটার জন্য নাকি বা ওনাকে এলিভেট করা হলো। জাস্ট অজিত দোভালের সাথে একটা মিটিং করে যে হি ওয়াজ এলিভেটেড from Rohingya advisor to high representative of Rohingya থেকে নিয়ে উনি he was elevated to national security. That was totally puzzling to everybody. মানে জেনারেল শহীদুল হক উনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে একটা বৈঠক করেছেন এবং তারপরে উনাকে একটি মানে আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো। এটি একটি মানে এটি অ্যানালজি হিসাবেও কেমন আমি ঠিক জানি না আসলে। মানে আমার সাথেও অনেক বড় বড় লোকজনের দেখা হয়, মানে আমাকেও তেলে আমি জানি না মানে কিন্তু সেটা আর্মিতে খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিনা, এই প্রতিক্রিয়া সৃষ্টি করাটা আসলে যৌক্তিক কিনা? কারণ আর্মি তো আসলে সরকার প্রধানের কথা শুনে চলার কথা, ওনাদের তো যাই হোক কাম হোয়াট মে। না, আর্মি ইজ টোটালি আমি বললাম না বাংলাদেশ সেনাবাহিনী, আমরা যদিও অনেক আগে রিটায়ার করেছি, বাট উই গো অ্যারাউন্ড এভরি ডে, উই গো টু ক্যান্টনমেন্টে যাই, কথা হয় আমাদের সাথে, দেখা হয়, প্লাস আমরা যে চেইন অফ কমান্ডটা উই আন্ডারস্ট্যান্ড হাউ চেইন ওয়ার্ক। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ডক্টর ইউনূসে 100% লয়াল, এটাতে কোনো ডাউট নেই, কারণ থাকা উচিত না। হ্যাঁ, এখন আসা যাচ্ছে আপনি যেটা নাকি ডক্টর খলিল সাহেবের কথা বলছেন, খলিল সাহেবের যেটা নাকি ওখানে কিন্তু আরেকজন ভেরি হাইলি কোয়ালিফাইড, আমি বলি জেনারেল হাফিজ আছেন। জেনারেল হাফিজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ইউএন ফোর্স কমান্ডার টুয়াইস, দুবার, একবার না দুবার ছিলেন। আপনি বলছেন দিস ইজ এ রেয়ার একটা অনার ফর বাংলাদেশ, and he that gentleman, that general Hafiz, just he is also one of the advisors. তো এটাই আমার কাছে, যিনি নাকি ওনার ইউএন এর সাথে একটা চলাফেরার একটা ইয়ে আছে, উনি এই ধরনের করিডোর, হাজার হাজার করিডোর উনি করেছেন ওনার সময়, আমার মনে হয় যে আমরা জনাব মেজর জেনারেল শহীদুল হককে আমরা স্পষ্ট খুব ভালো আসলে শুনতে পাচ্ছি না, এটা একটু ইয়া করা দরকার। আমি শুনতে পাচ্ছি, দর্শকদের মধ্যে অনেকে অনুযোগ করছেন যে শুনতে পাচ্ছি না, প্রডিউসার নিশ্চয়ই এটা দেখবেন। ইন দ্য মিনটাইম আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি যে আপনি বলছেন যে জনাব খলিলুর রহমানের যে ডিফেন্স মানে কি বলে ডিফেন্স অ্যাডভাইজার হতে হলো, তার মধ্যে আসলে মিলিটারি নিয়ে, ডিফেন্স নিয়ে তিনি কোনো দায়িত্ব কখনো পালন করেছেন কিনা সেটি আসলে আপনি দেখেন নাই। দ্বিতীয়, আপনি জেনারেল হাসিবের কথা বলছিলেন যে জেনারেল হাসিব দুবার আসলে ইউএন এর একটি বড় ফোর্স কমান্ড করেছেন, যেটি আসলে একটি জেনারেল হাফিজ, হ্যাঁ, এখন আমি নামটি পুরো শুনতে পেলাম যে তার ব্যাপারেও আসলে এরকম সিদ্ধান্ত নেওয়া যেত, অর্থাৎ এবং তিনি কারোর সাথে কনসাল্ট করছেন কিনা সেটিও এটি দেখা যাচ্ছে না। আমি একটু জনাব রুশ আপনার কাছে আবার ফিরবো জনাব শহীদুল হক, আমি একটু আবার জনাব আবরুশদের কাছে ফিরতে চাই। জনাব আবরুশ, আপনি জেনারেল খলিলুর রহমান জনাব খলিলুর রহমানের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে একটু আমাদেরকে বলবেন যে একজন ডিফেন্স সেক্রেটারি বাংলাদেশে কেন দরকার হলো, এবং যে অজিত দোভাল ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সাথে কথা বলার পরে এটা আসলে নিয়োগ হয়েছে কিনা সেই ব্যাপারে আপনি একটু মন্তব্য শুনবো। কিন্তু তার আগে আমি একটি কথা বলতে চাই যে আমরা কিন্তু এখন দেশ বিদেশের নানা রকম জায়গা থেকে আমরা কিন্তু দেখি আর্মিদের সম্পর্কে যে শুধু খবরই তা না, আর্মিদের ভিতরে সার্ভিং অফিসার কে কোন দায়িত্ব পালন করবে, কাকে আসলে সেনা প্রদান করলে ভালো হবে, নাম ধরে ধরে এগুলি বলা হয়। এবং অনেক ক্ষেত্রে আমাদের সার্ভিং অফিসাররা কি এরকম ভাবে কথা বলেন তাদের নিজেদের স্বার্থে? আপনার কাছে কি মনে হয়, মানে সার্ভিং অফিসাররা নিজের থেকেই কি বলেন যে ভাই আপনি তো অনেক বড় ইনফ্লুয়েন্সার, আপনি আমার নামটা একবার বলে দেন তাহলে আমার পথে যাওয়া সুগম হয়? আচ্ছা, জেনারেল যেটা বলছিলেন, স্যার যেটা বলছিলেন, 1975 সালের পরে এই যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে, তখন অনেকেই হয়তো জানেন না যে জেনারেল জিয়াউর রহমান নিহত হওয়া পর্যন্ত বাংলাদেশ আর্মিতে 21টা অভ্যুত্থান হয়েছিল এই অস্থিরতার কারণে।
একদম অস্থিরতার কারণে চেইন অফ কমান্ড বারবার ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছিল। এমনকি 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের পর এত অস্থিরতা তৈরি করা হয়েছিল যে কেউ কাউকে সহ্য করতে পারছিল না। আমার এটা চাই, আমার ওটা করতে হবে, একে সেনাপ্রধান করতে হবে। আপনি জেনারেল মইনুল হোসেন চৌধুরী, যিনি একজন বীর বিক্রম ছিলেন, তার আত্মজীবনী আপনি পড়েন, সেখানে উনি লিখেছেন যে উনি যখন শুনলেন যে জেনারেল এরশাদকে সেনাপ্রধান বানানো হবে, উনি ক্ষুব্ধ হয়ে জেনারেল জিয়ার বাসায় গেলেন। জেনারেল জিয়াকে গিয়ে বললেন, কেন একে বানানো হলো, আমরা তো মুক্তিযোদ্ধারা এখনো আছি। তো জেনারেল জিয়া তখন বলছিলেন যে দেখো, তোমাদের বয়স, তোমাদের অভিজ্ঞতা অনেক কম, তোমাদের সময় আসবে, একটু ধৈর্য ধরো, কয়েকটা দিন ধৈর্য ধরো, আমাকে সিনিয়রিটি মেনটেন করতে দাও। ঠিক একই রকম অস্থিরতা জেনারেল মঞ্জুরের মতো দেখা গিয়েছিল। উনি পাগল হয়ে গিয়েছিলেন উনি সেনাপ্রধান হওয়ার জন্য। এগুলো সবাই জানে। এখন জেনারেল মঞ্জুরের পরে পরিণতি কি হয়েছিল, উনি জেনারেল জিয়াকে হত্যা করলেন, নিজেও নিহত হলেন। তো এই যে অস্থিরতাগুলো, তারপরে আমাদের বিমান বাহিনীতে 1977 সালে একটা কু করা হলো, আমাদের পাইলটদের মধ্যে 2/3 পাইলট আপনার সেখানে নিহত হলেন। মানে এই ধরনের অস্থিরতা কন্টিনিউয়াসলি চলেছে। তখন বিপ্লবী সৈনিক সংস্থা এবং আরেকটি সংস্থা ছিল, সেটা হচ্ছে সেনা পরিষদ, যেটা কর্নেল ডালিম এবং এই যে যারা শেখ মুজিবকে হত্যা করেছেন তাদের যে গ্রুপটা। এখন এরকম যদি তাদের নিজেদের সমস্ত কিছু, হ্যাঁ, এভাবে যদি সবকিছু চলতে থাকে, এরকম জেনারেল শহীদুল হক কি জানি একটা বলতে চাইছিলেন, ওটা বলতে চাচ্ছিলেন উনি যে বিপ্লবী সৈনিক সংস্থাটা ছিল জাসদের, এটার জন্মদাতা হচ্ছে কর্নেল তাহেররা, আর সেনা পরিষদটার জন্মদাতা হচ্ছে এই যে কর্নেল ডালিম এবং এই গং। আপনি লক্ষ্য করবেন যে সবসময় অস্থিরতা। আপনারা তারা জেনারেল জিয়াকেও ঠিক মতো আপনার আর্মি চালাতে দিচ্ছিল না। তাদের দাবি দাওয়া, এটা সেটা, একে এটা বানাতে হবে, ওইখানে মীর শওকত কেন বসে আছে, ওখানে কেন নাসিম বসে আছে, একে সরাও, ওকে ওখানে দাও, এরকম কিন্তু তখন আমরা লক্ষ্য করেছি। তার পরিণতি কিন্তু অনেক খারাপ হয়েছিল বাংলাদেশের জন্য। আমরা সেম প্যাটার্ন এখন লক্ষ্য করছি। এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে এ ধরনের জিনিস বাইরে আসলো কেন, এটা কি মানে এটা সবাই জানলো কিভাবে? আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি, যে যারা ইউটিউবে এবং বিভিন্ন জায়গায় ওনারা সবকিছু জানেন যে ওনাকে সেনাপ্রধান বানানো দরকার, ওনাকে ওই জিওসি বানানো দরকার, ওই অফিসার এটা করেছে, ওখান দিয়ে এটা হয়েছে, তো ওনারা জানছেন কিভাবে? ওনারা জানেন কোথা থেকে? ওনারা সবকিছু জানছেন। এভাবে এরকম করে তো আসলে হয় না। রুশ ভাই, আমি এই প্রশ্নটাও করছি যে এখন সার্ভিং অফিসাররাও কি ওনাদের সাথে কথা বলছেন, মানে ইনফ্লুয়েন্সারদের সাথে বা যারা জানছেন তাদের সাথে কথা বলছেন? আমরা যেটা না, আপনি যেটা জানতে চাচ্ছেন যে তারা কোনো সার্ভিং অফিসার কি কোনো পদে বসার জন্য, কোনো কিছু হওয়ার জন্য কি এরকম করছেন? যারা সিনিয়র অফিসার আছেন, যারা ধরেন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল বা ব্রিগেডিয়ার, তাদের এগুলা করে কোনো লাভ নেই এবং তারা এগুলো করবেন না। তার কারণ আমি বলি আপনাকে, আপনার কর্নেল অ্যাবাভ র্যাঙ্ক, এই পদগুলা কখনো সেনাপ্রধান নিয়োগ দেন না। এদের পদোন্নতি, এদের পদায়ন, এদের আপনার যে কোনো শাস্তি দেওয়া বা কোর্ট অফ ইনকোয়ারিতে আনা, এটা একমাত্র করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন এখন ডক্টর ইউনূস। জেনারেল ওয়াকার চাইলেই আপনার একজন কর্নেলকে এক জায়গায় বদলি করতে পারেন না। সুতরাং এই সমস্ত কথাবার্তা যে তৈরি করা হচ্ছে, আমি বলবো হাইপ, গুজব, হুজুগ, জজবা, মানে যে যার মতো করে বলছে। এটা যে শুধু একটা পক্ষ বলছে তা না, সবার মধ্যে অস্থিরতা, যে তারা ডক্টর ইউনূসকেও সময় দিতে চায় না, এখনই এটা করতে হবে, মানে যেন ওনার কাছে আলাদিনের যে জাদুর চেরাগ আছে, ওনাকে এখনই এটা সমস্যার সমাধান করতে হবে। জেনারেল ওয়াকার বা সেনার যে প্রশাসন আছে, যেটা স্যার বললেন, এটা একটা কমান্ড, একটা চেইন অফ কমান্ড থাকে। এখন যদি চেইন অফ কমান্ডের মধ্যে আপনি কারো ইচ্ছা অনুযায়ী তার একটা খায়েশ আছে, সেই খায়েশ যদি এরকম ভাবে যদি অনার সৃষ্টি তৈরি করা হয়, তাহলে কি হবে? বাংলাদেশ আর্মি শুধু ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশ যে পরিপ্রেক্ষিতে 5ই আগস্টের পরে একটা অবস্থায় এসছে, সেটাতে ডক্টর ইউনূস ক্ষতিগ্রস্ত হবে, আমাদের পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের অর্থনীতি, বিনিয়োগ সব ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব আমাদেরকে বিশ্বাস করবে না। আমাদের কিন্তু ধৈর্যশীল জনাব আবুরুজ, মানে ওই খলিলুর রহমান সাহেবের প্রশ্ন যাওয়ার আগে আপনি একদম সবকিছু পরিষ্কার করেছেন। শুধু একটা ব্যাপারকে আপনি একটু বলবেন। অনেকেই বলছেন যে জেনারেল ওয়াকার বলেছেন যিনি, তিনি এখন অভিভাবকহীন, কারণ তার একমাত্র অভিভাবক ছিলেন শেখ হাসিনা। ব্যাপারটা কি আসলে ঠিক? নো, দেখেন, অভিভাবকহীন বলার বিষয় না।
আপনার এখন উনি এটা হয়তো এভাবে মিন করেছেন, আমি এটা কয়েকজনের সাথে কথা বলেছি, যে হয়তো একটা মিন করেছেন যে আসলে এখন আপনি যদি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন দেখেন, আপনি এমনকি ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে সবকিছুতে একটা নৈরাজ্য, মনে হচ্ছে যেন কোনো প্রশাসন নেই, সবকিছু সবার দৃষ্টি না, সবকিছু মানে ডক্টর ইউনূস করবেন। অন্যান্য উপদেষ্টারা কি করছেন, আপনার প্রশাসন কি করছেন, পুলিশের লোকরা কি করছেন, আপনি ট্রাফিক ডিউটি কি ডক্টর ইউনূস দিবেন ঢাকার রাস্তায়? কিন্তু আপনি কি ব্যাপারটা দাঁড়ান, আপনি ঢাকার রাস্তায় বেরোন, সবকিছু আপনি দেখবেন চরম নৈরাজ্য। আমি আজকেও সেটার মধ্যে পড়েছি, শুক্রবার হলেও। তা এখন আসলে এই জিনিসগুলো হয়তো উনি ওইভাবে বলেছেন যে আমি তো কোনো অভিভাবক পাচ্ছি না, বা এরকম কিছু একটা বলে থাকতে পারেন বা মন্তব্য করতে পারেন, which is not sure even। এখন ওনার একটা বক্তব্য যেটা ছিল যে একটা নির্বাচিত সরকারের প্রসঙ্গটা এনেছে, যে একটা নির্বাচিত সরকার থাকলে জনগণের দ্বারা সেটা ম্যান্ডেট পায় এবং সেটা একটা অভিভাবকের ভালো দায়িত্ব পালন করতে পারে। আপনারা যদি 5ই আগস্টের পরে তার কিছু বক্তব্য আপনাদের খেয়াল থাকে, যে উনি কয়েকটা মিডিয়াতে কথা বলেছিলেন, সেখানে কিন্তু উনি বলেছিলেন যে 18 মাসের মধ্যে আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এটা চাই। সম্ভবত আমরা যেটা ধারণা করি এবং আমি যতটুকু খোঁজখবর রাখি, যে বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য দল বা সবার সাথে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা কথাবার্তা হয়েছিল। কারণ 5 আগস্ট উনি প্রথম রাজনৈতিক দলের সাথে কথা বলেন এবং তখনও কিন্তু ডক্টর ইউনূসের সাথে ওনাদের কথা হয়নি। যে সেই রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো কথা বলে উনি ঠিক করেছিলেন, বা রাজনৈতিক দলের নেতারা হয়তো একটা ডিসিশন দিয়েছিলেন বা একটা ধারণা দিয়েছিলেন যে নির্বাচনটা এর মধ্যে হওয়া উচিত, এর মধ্যে কিছু দেশটাকে ঠিক করার জন্য, মোটামুটি একটা পথে আনার জন্য যা করা দরকার সেটা করা হবে। তখন কিন্তু 3 দিন দেশে কোনো সরকার ছিল না, তারপরে ডক্টর ইউনূস আসলেন। এই 3 দিন কিন্তু দেশের সরকার না থাকার কারণে 3 দিন দেশটাকে ঠিক রেখেছে কে? আপনি যদি সেই সময়কার পরিস্থিতি চিন্তা করেন, কি ধরনের ভয়াবহ পরিস্থিতি, এটা কল্পনা করা যায় না। ঢাকার রাজধানী শহরেই মানুষ বের হতে পারছিল না ভয়ে। তো সেখানে তো তারপরে তো কিছুটা সবকিছু ঠিক মতো রাখা হয়েছে, তারপরে না ডক্টর ইউনূস আসলেন এবং উনি দায়িত্ব নিলেন, তারপরে আস্তে আস্তে উপদেষ্টারা বসলেন। আপনি যদি একটু খলিলুর রহমান প্রসঙ্গে বলেন, কারণ আমরা আপনার কাছে যে সেনাপ্রধানের কথা ধরে ধরে জানতে চাইবো। জি, আপনি যদি একটু খলিলুর রহমানের নিয়োগ, সেনাবাহিনীর সাথে আলোচনা, উনাকে রিপোর্ট করা, ওইটা নিয়ে যদি একটু বলেন। খলিল সাহেবের নিয়োগটা, জি আচ্ছা, আমি যতটুকু জানি যে খলিল সাহেবের নিয়োগটা সম্ভবত আপনার সংশ্লিষ্ট জায়গাগুলোতে কেউ আলাপ করেনি, এবং শুধু এটা খলিল সাহেব না, আরো অনেকের অনেক কিছু নিয়োগই হচ্ছে যেগুলো মানুষকে হতবাক করে দিচ্ছে। যেমন অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে যে হঠাৎ করে একজন এসে নাজিল হচ্ছে, অমুক এসে এইটা করছে, হঠাৎ করে আমরা দেখছি যে অমুকে অমুক জায়গায় বসে যাচ্ছে। এখন এগুলো হতে পারে, এটা ডিসিশন তাদের ব্যাপার, অন্তর্বর্তী সরকারের ব্যাপার, কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু আমাদের আগে ছিল না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান যে স্ট্র্যাটেজিক অবস্থানটা আমাদের মায়ানমার সীমান্ত এবং বঙ্গোপসাগর এলাকায় যেটা চলছে, এবং ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি, এগুলো যদি আমরা ধর্তব্যে নেই এবং বাংলাদেশের সার্বিক নিরাপত্তা যদি আমরা ধর্তব্যে নেই, উগ্রবাদের উত্থানকে যদি ধর্তব্যে নেই, তাহলে এই বিষয় এনাকে নিয়োগ দেওয়ার আগে এটা হয়তো মানে সংশ্লিষ্ট জায়গার সাথে আলাপ করা উচিত ছিল। তার কারণ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, গোয়েন্দা সংস্থা এরা এখন যেভাবে কাজ করছে তাতে তাদের জানানো উচিত ছিল। এছাড়া আপনার রাজনৈতিক দলকেও জানানো উচিত ছিল। কিন্তু এই যে আপনি আরেকটা কথা যে বললেন যে অজিত দোভালের সাথে কথা বলার পরে উনি নাজিল হলেন কিনা, আমার মনে হয় না যে অজিত দোভালের সাথে কথা বলার পরে উনি নাজিল হয়েছেন, সেটা হয়তো ঠিক না। কিন্তু এই জিনিসটাকে করা উচিত ছিল যে আপনার 3 বাহিনী প্রধানের সাথে অন্ততপক্ষে আলাপ করা উচিত ছিল। তার কারণ এই উপদেষ্টা, যিনি নিরাপত্তা উপদেষ্টা হবেন বর্তমান প্রেক্ষিতে, তাদেরকে তো 3 বাহিনী প্রধানের সাথে কাজ করতে হবে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। আমরা পত্রিকায় কি করি, পত্রিকার সম্পাদক যখন একজন রিপোর্টার বা একজন কাউকে নিয়োগ দেন, একজন সাংবাদিককে নিয়োগ দেন, তার সম্পর্কে জানেন, অন্যদেরকে আপনি যেহেতু মানে সাবেক সেনা কর্মকর্তা এবং দীর্ঘদিনের সাংবাদিক, সেই জায়গা থেকে আমি বলতেছি যে আপনি কি আপনার রিপোর্টারদেরকে বা চিফ রিপোর্টারদের জিজ্ঞেস করে হেড অফ নিউজ নিয়োগ দেন বা নিউজ এডিটর নিয়োগ দেন? আপনি তো নিয়োগ দিতেই পারেন, আপনি সরকার প্রধান, আপনি তো একজন এক্সিকিউটিভ এডিটর নিয়োগ দিতে পারেন। ব্যাপারটা ওইটা আমি অ্যানালজি দিয়েছি। আপনি যদি একজন চিফ রিপোর্টারকে নিয়োগ দিতে চান, যেটা একটা ভাইটাল পোস্ট, তাহলে কিন্তু আপনি এক্সিকিউটিভ এডিটরের সাথে কথা বলবেন। আপনি যদি একজন সিনিয়র রিপোর্টারকে নিয়োগ দিতে চান, আপনি কিন্তু চিফ রিপোর্টারের সাথে কথা বলবেন যে এরকম 2 জন ক্যান্ডিডেট আছে, আমি এর মধ্যে তুমি কাকে ভালো মনে করো, এটা কিন্তু বলবেন। আপনি যদি না বলেন, পরবর্তীতে তো দেখা যাবে চিফ রিপোর্টারের সাথে সেই রিপোর্টারের সম্পর্কটা ভালো না। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ আমি দর্শকদের জন্য বলে দেই যে জেনারেল ওয়াকার এবং 3 বাহিনী প্রধান
ওনারা আমার কোর্সমেট, মানে আমি একই কোর্সের, এবং জেনারেল ওয়াকার আমার রুমমেটও ছিলেন। আমি তাকে 1984 সাল থেকে চিনি। তার রাজনৈতিক সমালোচনা হতেই পারে যে তিনি জেনারেল মোস্তাফিজুর রহমান, যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, তার মেয়ের জামাই, এবং তিনি আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত। আমি বলছি না এই সমস্ত রাজনৈতিক ইস্যু নিয়ে আমার কোনো আগ্রহ আছে। আর আমি নিজেও সেনাবাহিনীতে 9.5 বছর অবাঞ্ছিত ছিলাম। আমি ক্যান্টনমেন্টে ঢুকতে পারিনি, আমিও নির্যাতিতদের একজন। আমি হজে যেতে পারিনি, আমার ফ্লাইট থেকে আমাকে নামিয়েছিল। এরকম শত শত অফিসার আছে যাদেরকে নির্যাতনের সম্মুখীন হতে বলেছিল। কিন্তু আমি জেনারেল ওয়াকার বা 3 বাহিনী প্রধান সম্পর্কে বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলতে পারি যে এ পর্যন্ত তারা পরিস্থিতিটাকে এই যে পর্যায়ে যে অবস্থা তৈরি হয়েছিল, আমি বলবো যে এটা 1975-এর থেকে অনেক ভয়াবহ পরিস্থিতি এখন তৈরি হয়েছিল। সেখান থেকে এ পর্যন্ত স্ট্যাটাস কোটা মোটামুটি তারা বজায় রেখেছেন। একটু ক্রেডিট আমাদের অন্ততপক্ষে তাদের দেওয়া দরকার। এবং আমি রিকোয়েস্ট করব যে হ্যাঁ, রাজনৈতিক সমালোচনা আপনারা করুন, আপনারা কঠোরভাবে করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই যে হুজুগগুলা তৈরি করেন, এতে কিন্তু সার্বিকভাবে ডক্টর ইউনূসেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজনৈতিক দল। আমার মনে হয় যে জনাব রুশদ, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হকের কাছে যেতে চাই। তবে জনাব শহীদুল হক, আমি দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যাতে পদত্যাগের সিদ্ধান্ত না নেন, দেখা করে সেই আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। প্রিয় দর্শক,